শেষ সপ্তাহে আমরা দেখলাম দোল উৎসব পালন করতে সিংহরায় পরিবার গিয়েছিল একটি মন্দিরে, কিন্তু সেখানে পৌঁছাতেই যেন অদ্ভুত এক পরিস্থিতির সৃষ্টি হয়। অপুর মধ্যে সবাই রাজনন্দিনীর ছায়া দেখতে শুরু করে। মন্দিরের পাশেই থাকা একটি স্মৃতিফলকে রাজনন্দিনীর নাম চোখে পড়তেই অপু যেন আরও অস্বাভাবিক হয়ে ওঠে। সেই সময় সেখানে উপস্থিত ছিলেন তারা সুন্দরী মা। তিনি অপুকে বলেন, তার মনে যে সমস্ত প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সেই সব প্রশ্নের উত্তর সে আজই পাবে। এরপরই পরিস্থিতি আরও অদ্ভুত হয়ে ওঠে। অপু রাজনন্দিনীর মতো করেই কথা বলতে শুরু করে। তাকে এভাবে দেখে সবাই আরও অবাক হয়ে যায়। আর্য তাকে সামলাতে এগিয়ে গেলে অপু তার দিকে আগুন রাঙা দৃষ্টিতে তাকায়। সেই দৃষ্টি দেখে মুহূর্তের জন্য থমকে যায় আর্য। অপু বলে, সেই রাজনন্দিনী। আর এই কথা বলার পরই হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে সে। এই সব কিছু দেখে গভীরভাবে ভেঙে পড়ে অর্ক। সে প্রায় পাগলের মতো আচরণ করতে শুরু করে। তখনই কিঙ্কর তাকে একটি ইনজেকশন দিয়ে শান্ত করে। অন্যদিকে অচেতন অপুকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জ্ঞান ফেরার পর অপু আবারও সত্যিটা জানার জন্য মরিয়া হয়ে ওঠে। সে যেন পাগলের মতো আচরণ করতে থাকে। এরই মধ্যে হাসপাতালে এসে পৌঁছায় রোহিণী। এদিকে বাড়ি ফেরার পর অর্কর আচরণ আরও অস্বাভাবিক হয়ে ওঠে। তার এই অবস্থা দেখে সন্দেহ জাগে মানুষের মনে। সে বুঝতে পারে অর্কর সঙ্গে নিশ্চয়ই কোনো অদ্ভুত ঘটনা ঘটেছে। অন্যদিকে অপুকে স্বাভাবিক করার জন্য ডাকা হয় সাইকিয়াট্রিস্ট মাধবীকে। মাধবীর সঙ্গে কথা বলার সময় অপু জানতে পারে মৃত্যুর আগে রাজনন্দিনী মাধবীর কাছেও এসেছিল। সে তখন শুধু এইটুকুই জানিয়েছিল যে আর্যকে সে একটুও বিশ্বাস করে না। কিন্তু আর কিছু বলার আগেই তার রহস্যময় মৃত্যু ঘটে। অন্যদিকে অর্কর স্ত্রী মানসী মরিয়া হয়ে ওঠে তার এই অবস্থার কারণ জানতে। সে সরাসরি রাজলক্ষ্মীর কাছে যায়। রাজলক্ষ্মী তখন সবটা খুলে বলে। আর সব শুনে মানসী বুঝতে পারে সিংহরায় পরিবারের সমস্ত সম্পত্তির উপর আসলে একমাত্র অধিকার রয়েছে অর্করই। এইদিকে মাধবীর সঙ্গে যখন অপুর কথোপকথন চলছিল তখন ঘরের ঠিক বাইরে দাঁড়িয়েছিল আর্য। সেটা দেখে অপুর মনে আর্যকে নিয়ে সন্দেহ আরও গভীর হয়। শেষমেশ বাড়ি ফিরে আসে অপু। বাড়ি ফিরেই সে চলে যায় রাজনন্দিনীর ঘরে। রাজনন্দিনীর ছবির সামনে দাঁড়িয়ে সে প্রশ্ন করে রাজনন্দিনী আসলে কি চায়, কেন ছোটবেলা থেকেই সে বারবার অপুকে দেখা দেয়। কথা বলতে বলতে হঠাৎই মাটিতে পড়ে ভেঙে যায় রাজনন্দিনীর ছবির ফ্রেম। আর সেই ভাঙা ফ্রেমের মধ্যেই অপু খুঁজে পায় একটি চাবি। চাবিটা হাতে পেয়েই অপু বাড়ির মধ্যে সেই চাবির তালা খুঁজতে শুরু করে। অনেক খোঁজাখুঁজির পর শেষমেশ একটি ড্রয়ার খুলে যায় সেই চাবি দিয়ে। ড্রয়ারের ভিতরে অপু খুঁজে পায় একটি ডায়েরি, যেখানে রাজনন্দিনী প্রতিদিনের সমস্ত ঘটনা লিখে রাখত। সেই ডায়েরিতে লেখা ছিল, একদিন গুন্ডাদের হাত থেকে আর্যই রাজনন্দিনীকে বাঁচিয়েছিল। এই পড়ে অপু যেন রাগে ফেটে পড়ে, কারণ তার সঙ্গেও তো ঠিক এমনটাই হয়েছিল। তাহলে কি সবটাই আগে থেকে পরিকল্পনা করেছিল আর্য? অন্যদিকে আর্য এই সমস্ত ঘটনার জন্য দায়ী করে কিঙ্করকে। সে কিঙ্করকে জানায় সবটা যদি আগে থেকেই জানানো হতো তাহলে আজ এই পরিস্থিতি তৈরি হতো না। এদিকে মানুষই সাহায্যের জন্য রোহিণীর কাছে যায়। রোহিণী তাকে জানায় সে আইনিভাবে মানুষীকে সাহায্য করবে এবং তাকে তার হকের সম্পত্তি পাইয়ে দেবে। ফটো ফ্রেম ভাঙার শব্দ শুনে সেই ঘরে চলে আসে রাজলক্ষ্মী। অপুকে দেখে যেন নিজের মেয়ের ছায়া আরও স্পষ্ট দেখতে পায় সে। কিছুক্ষণ পর সেখানে এসে পৌঁছায় অর্ক। রাজনন্দিনীর ভাঙা ফটো ফ্রেম দেখেই অজ্ঞান হয়ে পড়ে সে। এদিকে বাড়ি ফেরার পথে হঠাৎই কয়েকজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি আর্যকে কিডন্যাপ করে। পরে জানা যায় এই কিডন্যাপিংয়ের নেপথ্যে ছিল কিঙ্কর। তবে মনে হয় আর্য যেন এমন ঘটনার জন্য আগের থেকেই প্রস্তুত ছিল। এর মধ্যেই আর্যকে খুঁজতে খুঁজতে সেখানে পৌঁছে যায় অপু এবং তাকে উদ্ধার করে। অন্যদিকে সিংহরায় বাড়িতে এসে পৌঁছায় মানসীর বাবা। নিজের মেয়েকে সমস্ত সম্পত্তি পাইয়ে দেওয়ার জন্য সে মরিয়া হয়ে ওঠে। এমনকি সম্পত্তির জন্য রাজলক্ষ্মীকেও অপমান করতে ছাড়ে না সে। ঠিক সেই সময়ে সেখানে এসে উপস্থিত হয় অপু, আর মানুষীর বাবাকে সে কড়া জবাব দেয়।
এরপর আর্য অপুকে পুরো সত্যিটা জানায়। সে বলে আসলে সমস্ত সম্পত্তি এমনিতেই অর্কর নামেই রয়েছে, আর সে নিজে শুধু সেই সম্পত্তির রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে। এই কথা বলেই আর্য অপুকে জিজ্ঞেস করে তার নিজের বলতে কিছুই নেই, তবুও কি অপু তার সঙ্গে থাকবে? এই কথা শুনে অপুর মন নরম হয়ে আসে। সে তখনই আর্যর সঙ্গে বাড়ি ছেড়ে চলে যেতে চায়, কিন্তু ঠিক সেই সময় বাধা দেন রাজলক্ষ্মী। তিনি বলেন যদি আর্য সত্যিই তার নিজের ছেলে হতো তাহলে কি সে নিজের মাকে ছেড়ে এভাবে চলে যেত? রাজলক্ষ্মীর সেই কথায় থেমে যায় সব কিছু। শেষ পর্যন্ত আর্য আর অপু আর বাড়ি ছেড়ে কোথাও যায় না। অন্যদিকে কিঙ্কর রোহিণীর কাছে গিয়ে তাকে টাকা দিয়ে সব কিছু ছেড়ে চুপচাপ চলে যেতে বলে, কিন্তু রোহিণী সেই প্রস্তাবে কোনো গুরুত্বই দেয় না। সে স্পষ্ট জানিয়ে দেয় এত সহজেই সে ময়দান ছাড়বে না। এর আগেই রোহিণী অপুকে বলেছিল যে সে সব সত্যি জানে এবং সেই সত্যিটা অপুকে জানাতে চায়। তাই সত্যিটা জানার জন্য অপু নিজেই রোহিণীর বাড়িতে যায়। সেখানে রোহিণী এক আশ্চর্য সত্যি সামনে আনে। সে জানায় সে আসলে রাজনন্দিনীরই বোন, তবে রাজলক্ষ্মী তার মা নয়। রোহিণীর কথায় তার মায়ের সঙ্গে রাজনন্দিনীর বাবার একটি অবৈধ সম্পর্ক ছিল। সেই সত্যি জানার পর রাজলক্ষ্মী তাদের বাড়ি থেকে বের করে দেয়। শুধু রোহিণী বা তার মাকেই নয়, নিজের স্বামীকেও সেই ঘটনার পর ত্যাগ করে। এই ঘটনার ধাক্কা সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত মারা যান রাজনন্দিনীর বাবা। এরপর রোহিণী একসময় রাজনন্দিনীর কাছেও গিয়েছিল। নিজের প্রাপ্য সম্পত্তির দাবি জানাতেই সে সেখানে গিয়েছিল। রাজনন্দিনী তাকে কথা দিয়েছিল যে সে তার প্রাপ্য অংশ তাকে দেবে, কিন্তু এই সিদ্ধান্তে একেবারেই রাজি ছিল না আর্য। আর সেই কারণেই রোহিণীর সন্দেহ রাজনন্দিনীকে খুন করেছে আর্যই। সেই কারণে রোহিণী একদিকে যেমন রাজনন্দিনীর মৃত্যুর প্রতিশোধ নিতে চায়, তেমনি চায় নিজের হকের সম্পত্তিও। অপুকে সে একটি ফাইল দেয়। সেই ফাইলে এমন অনেক নথি এবং প্রমাণ রয়েছে যা নাকি প্রমাণ করে রাজনন্দিনীর মৃত্যুর জন্য দায়ী আর্য। এই সব কিছু শুনে অপু সম্পূর্ণ হতবাক হয়ে যায়। কোনটা সত্যি আর কোনটা মিথ্যে তা বুঝে উঠতে পারে না সে। তবে আর্যকে নিয়ে তার মনে সন্দেহ ক্রমশ বাড়তেই থাকে। রোহিণীর বাড়ি থেকে ফেরার সময় অপুর সঙ্গে দেখা হয় মেঘরাজের। মেঘরাজ তাকে জানায় সে পুরো সত্যিটাই জানে এবং সেই সত্যিটা সে অপুর সামনে আনতে চায়। সে জানায় একসময় সে এই কোম্পানিরই একজন কর্মচারী ছিল, আর সেই সময় থেকেই সে রাজনন্দিনীকে ভালোবাসত। রাজনন্দিনী তাকে কিছুটা সময় দিতে বলেছিল। ঠিক সেই সময়ে সেখানে এসে হাজির হয় আর্য এবং কিঙ্কর। জেনে বুঝেই কিঙ্কর মেঘরাজকে একটি মিথ্যে মামলায় ফাঁসিয়ে দেয় এবং তাকে জেলে পাঠিয়ে দেয়। তবে যাওয়ার আগে মেঘরাজ দাবি করে সে জানে আসল সত্যিটা। তার বিশ্বাস রাজনন্দিনীর মৃত্যুর জন্য দায়ী আর্যই। তবে কি সত্যিই সব কিছুর নেপথ্যে রয়েছে আর্য, নাকি সে নিজেও কোনো গভীর ষড়যন্ত্রের শিকার?